তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। হুট করে যখন বলটা টান মারবে তখন হয় গোল হবে, মানে কিছু একটা হতে যাচ্ছে, মানে মেসির পায়ে বল মানি ওখানে কিছু একটা ঘটবে। এই যে নেইমারকে নিয়ে যারা ট্রল করছেন বা রোনালদোকে নিয়ে, আসলে কি আমাদের ওইটুকু জায়গা আছে তাদের নিয়ে কথা বলার? যে মেসিকে মানে প্লেয়াররাই প্রোটেক্ট করছে, মানে ওনাকে কেউ কিছু বলতে পারছে না বা টাচ করতে পারবে না, মানে ওরাই প্রোটেকশনটা দিচ্ছে। এই ভালোবাসাটা পেতে না আসলে ভাগ্যের দরকার হয়। এখন আমাদের উপভোগ করার সময়, যা পাওয়ার সেটা পেয়ে গেছি 2022-এ, তো আমরা উপভোগ করছি, বাকিটা দেখা যাক কি হয় না। বিশ্বকাপ চলছে আর বিশ্বকাপের এই মুহূর্তে মেসি, রোনালদো, নেইমার নিয়ে নানা আলোচনা হচ্ছে। আজের ম্যাচ তো কাল ওর ম্যাচ। বিশ্বকাপে ঠিক আগামীকাল রাতে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা, আর মেসি মাঠে নামা মানেই আর্জেন্টিনা মাঠে নামা মানে উন্মাদনা, উত্তেজনা অন্য লেভেলে। সব বিষয়ে আলোচনা করব, মেসির পারফরমেন্স এবং পরের ম্যাচে মেসি কেমন করবে আর্জেন্টিনা, সব মিলে একজন আর্জেন্টাইন ফ্যান আছেন আমার সঙ্গে স্পেশাল। আরো ভালোভাবে বলতে চাই, তাকে গানের মানুষ হিসেবে অনেকেই চেনে, নাদিয়া আফরিন মৌরি। স্বাগত জানাচ্ছি আপনাকে খেলা যোগে। এই তো, গুড মর্নিং। আপনাকেও স্বাগত, শুভ সকাল। একজন মেসি ফ্যান হিসেবে আপনি আগের ম্যাচটা উপভোগ করেছেন, মেসির হ্যাটট্রিক দেখেছেন, আবারও নেক্সট ডে চলে এসেছে, মানে উত্তেজনাটা কেমন কাজ করে? ভীষণ রকমের, আমরা অনেক এক্সাইটেড। আসলে শুধু আমরা না, যারা ফুটবলকে ভালোবাসে তারা আসলে প্রত্যেকটি ম্যাচের আগেই অনেক বেশি এক্সাইটেড থাকে, কি হতে যাচ্ছে। তো সেই দিক থেকে আমরাও অনেক বেশি এক্সাইটেড যে কি হয় না হয়, দেখা যাক। আচ্ছা, এবারের বিশ্বকাপে তো আসলে মানে সময়টা হচ্ছে উল্টা, যদিও আর্জেন্টিনা ফ্যানদের জন্য একটু সুবিধা আছে, একটা ম্যাচ রাত 8টায়, একটা ম্যাচ রাত 11টায়। যেমন আগের ম্যাচটার আপনার একটু এক্সপিরিয়েন্স জানতে চাই। যেদিন আগের ম্যাচটা দেখলেন, খুবই মানে ভোরবেলা ম্যাচ ছিল, রাতে ঘুমানো সম্ভব হয়নি কারোরই। স্ট্রেসটা কেমন যাচ্ছে আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে? ওয়ার্ল্ড কাপ নিয়ে স্ট্রেস বলতে আগের দিন আমার কাজ ছিল, যেহেতু 16 তারিখে আমার কাজ ছিল কিছু হাতে, এবং রাতেও দেখা গেছে যে আমি ভিডিও এডিটিং বা এগুলোতে ব্যস্ত ছিলাম। তারপরে দেখা গেছে যে ফ্যামিলির সঙ্গে গল্প করেছি রাত 2টো অবধি। তারপরে হয়তো আমার টিমকে বলে রেখেছিলাম যে এত ভোরে আমি একা যেতে পারবো না, তো আমাকে প্লিজ এসে একটু নিয়ে যেও টিএসসিতে। এরকম করতে করতে দেখি 3টা বাজে। তারপরে ওই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে 4:30। যে আল্লাহ, তাহলে আমি কিভাবে যাব? 6:30 বা 6টার মধ্যে বেরোতে হবে, যেহেতু অনেক ভিড় ছিল। এবং ওরা ফোন করছিল যে আপু এখানে কিন্তু অনেক ভিড় হয়ে যাচ্ছে, তো আপনার কিন্তু জায়গাও পাবো না, তো আগে আগে আসতে হবে। তারপরে দেখা গেছে যে আমি 5টা নাগাদ একটা মানে অ্যালার্ম দিয়ে, যাতে করে আমি 5:45 বা 6টা নাগাদ উঠে যেতে পারি, সেরকম একটা অ্যালার্ম দিয়ে দেন আমার ঘুমোনো, আধ ঘন্টা ঘুমিয়ে তারপরে হলো যে চলে যাওয়া টিএসসিতে। আর তারপরে যা দেখলাম সেখানে আর ক্লান্তি আসলে ছিল না। আচ্ছা, একটু কি মনে হচ্ছে যে পরের ম্যাচ থেকে আর্জেন্টিনা ফ্যান আপনারা যারা আছেন একটু রিল্যাক্সড, মানে বুড়া মেসি, বিভিন্ন ধরনের কথা হচ্ছিল ম্যাচের আগে, আচ্ছা আমি এরপরে ম্যাচ হওয়ার পরের মানে সিচুয়েশনটা কেমন আসলে ম্যাচের পর থেকে? এইটা না, আসলে যারা ফুটবলকে ভালোবাসে তারা আসলে কখনোই অন্য কোনো প্লেয়ারকে বা এরকম কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলে আসলে যায় না। আমরা অনেক ছোট মাপের মানুষ, আমাদের এত জ্ঞান নেই ফুটবল সম্পর্কে। তো সেই জায়গা থেকে কি হয়, এই যে নেইমারকে নিয়ে যারা ট্রল করছেন বা রোনালদোকে নিয়ে, আসলে কি আমাদের ওইটুকু জায়গা আছে তাদের নিয়ে কথা বলার? স্বাভাবিকভাবে যারা ফুটবলকে ভালোবাসে তারা এনজয় করবে প্রত্যেকটা ম্যাচ। এখন একটা মানে গোল বলের খেলা, কোন দিকে যাচ্ছে কেউ আসলে হুটহাট বুঝতেও পারে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওই ট্রল করা বা কিছু, যদিও খোঁচাখুচি না থাকলে আসলে ফুটবল খেলাতে জমে না, ফুটবল খেলা জমে না, কিন্তু তার মানে এটা না যে আমি ডিরেক্ট অ্যাটাক করলাম তাকে, এটা যেন না হয়। তো আমার মনে হয় যে হ্যাঁ, আমরা রিল্যাক্সেই আছি যে কি হচ্ছে বা না হচ্ছে। আর হচ্ছে আমরা যে মানে পরের
পরের ম্যাচের যে আমরা যে এক্সাইটমেন্ট আছে, খেলা চলছে এবং মানে বিভিন্নভাবে তো চলছে, তো এই সিচুয়েশনে আসলে যে কি অবস্থা আসলে, যে মানে পরের ম্যাচে আসলে কি হবে কি না হবে, এই ধরনের ভয় কি একটু কমেছে কিনা? অবশ্যই প্রথমেই যে ম্যাজিক আমাদের দেখালো, তো সেই জায়গা থেকে অবশ্যই ভয়ের জায়গাটা খুবই কম যে কি হবে না হবে, ভালো কিছুই হবে। হ্যাঁ, এটা হলো মেইন কথা যে ভালো কিছুই হবে এবং আমরা সেখানে আশাবাদী। আচ্ছা, মেসি আসলে এই বিশ্বকাপে কেমন করবে, এটা প্রথম ম্যাচ দেখে আপনার প্রেডিকশন একটু জানতে চাই। প্রথম ম্যাচ তো দেখা হয়ে গেছে। হ্যাঁ, প্রেডিকশন বলতে অলওয়েজ ভালোই করেন উনি, অ্যান্ড আর নিন্দুকেরা যা বলে সেই দিকে কান না দিয়ে আমার মনে হয় যে এখন আমাদের ওই যে উনি একটা কথা বলেছিলেন, মানে মেসি একটা কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এখন আমাদের উপভোগ করার সময়, যা পাওয়ার সেটা পেয়ে গেছি 2022-এ, তো আমরা উপভোগ করছি, বাকিটা দেখা যাক কি হয় না হয়। আপু, আমরা আপনাকে তো আসলে গানের মানুষ হিসেবে মানুষ চিনে। হ্যাঁ, বিভিন্ন সময় আপনার গান সোশ্যাল সাইটে আসে মানুষের সামনে এবং মানুষ খুব উপভোগ করে। আমাদের দর্শক যারা এই মুহূর্তে লাইভ দেখছে, তাদেরকে কোনো গানের দু একটা লাইন শোনাবেন কিনা? আমি আসলে গানের মানুষ, ফুটবল সম্পর্কে আসলে আমার মানে ফুটবলের এফ সম্পর্কে আমার ধারণা খুব কম। আমি খেলা দেখি, খেলা পছন্দ করি, সেই জায়গা থেকে হয়তো সেদিন আপনারা যেভাবে আমাকে ধরেছিলেন টিএসসিতে, আমি যেখান থেকে পালিয়ে বেরোবো এরকম কোনো উপায় আমার কাছে ছিল না। হ্যাঁ, তো আপনাদের ক্যামেরার মুখোমুখি আমাকে হতে হয়েছে, অ্যান্ড সেই জায়গা থেকে হয়তো আপনারা এখানে আজকে আসা। কিন্তু ওই ফুটবলের এফ সম্পর্কে আমার ধারণা নেই, আমি মেসি ফ্যান, এটুকুই। আর আমি গানের মানুষ, তো সকালবেলায় গলাটা খুব খারাপ হয়ে আছে সিজনের কারণে, আমি তাও চেষ্টা করছি তো একটা লাইন করার। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, ওরে তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ঠিক এই গানের মতো ফুটবলের নেশা আমাদের না ছাড়ুক, আর এই গানের সঙ্গে তো মেসির বয়সটা না বাড়ুক, আমাদের কাছে অলওয়েজ উনি 17 থাকুক। আচ্ছা, এই যে আমরা খেলাগুলো দেখছি টিএসসিতে, মহসিন হলে কিংবা হচ্ছে ড্যাফোডিলে, এই যে ভাইবগুলো আমরা দেখছি এবং এইগুলা ব্রাজিলের ম্যাচের দিন ব্রাজিলে খুব ভাইরাল হচ্ছে, আর্জেন্টিনার ম্যাচের দিন আর্জেন্টিনায় ভাইরাল হচ্ছে, এই ফিলিংটা একজন বাংলাদেশি ফ্যান হিসেবে কতটুকু উপভোগ করার মতো? খুবই ভালো লাগে যখন আসলে নিউজ ফিড আসে বা যখন দেখা যায় যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কভার করছে ব্যাপারগুলো, তাহলে মানে তখন তো আসলেই ভালো লাগার বিষয় জিনিসটা, যে আমার দেশকে রিপ্রেজেন্ট করছে আলটিমেটলি। তো অবশ্যই ভালো লাগে, সে যে দলই হোক ভাই। আমার কাছে আমি কোনো মানে দলকে ছোট করা পছন্দ করি না। আমি আর্জেন্টাইন ফ্যান, তার মানে আমি নেইমারের খেলা পছন্দ করি না, রোনালদোর খেলা পছন্দ করি না, এমনটা না। তো অবশ্যই ভালো লাগে, আর সবার আগে তো আমার দেশ, তাই না? তো গতকালই আমরা দেখলাম যে নেইমার একটা ড্যাফোডিলের যে খেলা দেখছি, ওটার একটা ইনস্টাগ্রামে নেইমার একটা লাইক দিয়েছে। গত বছর আমরা দেখেছি যে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর একটা ডকুমেন্টারি বানিয়েছে, সেই ডকুমেন্টারির মধ্যে মানে আর্জেন্টিনা ছাড়া একমাত্র অন্য কোনো দেশের কোনো একটা ফুটেজ ছিল, সেটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ফুটেজ। তো এই যে বাংলাদেশের ফুটবলের ফ্যানদের উন্মাদনাটা, একজন ফ্যান হিসেবে আপনার এই এক্সপ্রেশনটা কিভাবে দিবেন আসলে? খুবই ভালো লাগে। আর আমি গতকালই মেবি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে যে এবারও মেবি কোনো ডকুমেন্টারি বা কিছু একটা তৈরি করা হবে আর্জেন্টিনার পক্ষ থেকে। আমি জানি না আপনি নিউজটা দেখেছেন কিনা, বলেছে যে বাংলাদেশকে নিয়ে তারা অন্য কিছু ভাবছে বা তারা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে চায় বাংলাদেশকে তাদের কোনো ডকুমেন্টারি বা নিউজের মাধ্যমে। তো এটা অবশ্যই ভালো লাগার বিষয়, এবং একজন ফ্যান হিসেবে অবভিয়াসলি তারা আমাদের যে মূল্যায়নটা করছে, এটাই তো অনেক পাওয়া, তাই না আমাদের জন্য? এই যে লাস্ট একদিন আগে আর্জেন্টিনাতে হচ্ছে একটা প্রস্তাব উঠেছে ওদের সরকারিভাবে যে বুয়েনোস আইরেসে একটা সড়কের নাম হবে বাংলাদেশ,
এর আগে আমি আসলে এটা দেখা দেখিনি হয়নি। তাহলে ওদের ব্যস্ত অফিসিয়ালি ছিলাম। প্রস্তাব এসেছে। আচ্ছা আচ্ছা। গত বছর একটা ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল গত ওয়ার্ল্ড কাপের পর, ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ আর্জেন্টিনাতে। এইগুলো আসলে আর্জেন্টিনা এবং বাংলাদেশের কানেকশনটা শুধুমাত্র ফুটবলের জন্য, এবং এমবাসিও হয়েছে, ছিল না চলে গিয়েছিল, আবার নতুন করে হয়েছে গতবার ওয়ার্ল্ড কাপের পর। মানে একজন সাধারণ ফ্যান হিসেবে যদি বলি, মানে মেসির সাথে বা আর্জেন্টিনার সাথে এই ব্যাপারগুলো আরো কতটা কানেক্ট করে? জানি না আসলে কোন জায়গাটা থেকে এই টানটা তৈরি হয়েছে এটাও আমি বলতে পারবো না, কিন্তু ভালো লাগে যখন এই ব্যাপারটা দেখি যে মেসি, বাংলাদেশি ফ্যান্স, তো খুবই ভালো লাগে। কিছু আসলে ভাষা থাকে না যখন আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, অনেক বেশি একটা ব্যাপার নিয়ে খুব ভালো লাগা কাজ করে, তখন আসলে মুখের ভাষাটা থাকে না। সেই জায়গা থেকে কি বলবো, কোনো ভাষা নাই, ভালো লাগার জায়গা। আচ্ছা, এইবার যদি মেসির কিন্তু সম্ভাবনা আছে এবারও বিশ্বকাপ জেতার, এবং সব ম্যাচ দেখার পর আপনি দেখেন যে পর্তুগাল ড্র করলো, স্পেন ড্র করলো, ব্রাজিল প্রথম ফার্স্ট ম্যাচে ম্যাচে ড্র করলো, এবং ওভারঅল পারফরমেন্স যদি দেখেন বাকি দলগুলোর সাথে আর্জেন্টিনার মেলালে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে যায়। তো মেসি যদি এবারও চ্যাম্পিয়ন হয়, গতবার বাদ দিয়েছেন, এবার কি অন্তত গান লিখবেন কিনা মেসির জন্য একটা? হ্যাঁ, আমি 2022-এও অনেক ছোট ছিলাম এবং তখন আমি জগন্নাথ ইউনিভার্সিটি ক্যাম্পাসের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের, তো তখন হয়তো একটু পড়াশোনার প্রেশারটা বেশি ছিল একাডেমিক লাইফ, এবং ছোটো ছিলাম, বাচ্চা ছিলাম। তো এখন হয়তো গানের দিকে একটু বেশি ঝোঁক, হয়তো লেখা হবে কিছু এরকম একজন জাদুকরকে নিয়ে, দেখা যাক কি হয় না হয়। মেসিকে নিয়ে লেখা বোধহয় একটু কঠিন নাকি? অবশ্যই, ওনাকে নিয়ে শুধু ভাবাই যায়, লেখাটা একটু কঠিন। আচ্ছা, ভাবা তো যায়। ম্যাচের আগে কি ভেবেছিলেন যে মেসি আসলে এতটা দুর্দান্ত পারফর্ম না না করবে? না না, আমি এত কিছু ভাবিনি। হয়তো ভেবেছিলাম যে জিতে যাবে, হয়তো 2-3টা। ইভেন আমি কালবেলাতে একটি করেছিলাম ইন্টারভিউ, যে হাফ অ্যান আওয়ারে হুট করে এসে বললো যে আপু আপনি কি ভাবছেন যে কটা গোল হতে পারে? আমি বললাম যে হাফ অ্যান আওয়ারের আগে একটা হয়েছে আর দুটো, মানে টোটাল 2 বা 3টা হতে পারে। তারপরে দেখলাম বাহ, প্রেডিকশন লেভেল মানে আসলে ভালো ছিল। এই তো নেক্সট ম্যাচ নিয়ে কোনো প্রেডিকশন করবেন কিনা? দুটোই কি মেসি দিবে না অন্য কেউ? এটা তো বলা যাচ্ছে না। আমি মানে প্রথমে একটা কথা বলেছি যে বলটা কিন্তু গোল, হ্যাঁ, কোন দিকে গোল। যাচ্ছে। আপনি কার কাছ থেকে দেখতে চান? মানে মেসির কাছ থেকে কি অন্তত একটা গোল দেখতে চান? সেটা তো অবশ্যই। LM10 কে নিয়ে তো আসলে কোনো কথা আর হয় না। মেসি যদি পরের ম্যাচে একটা গোল করে, তখন কিন্তু মেসি হয়ে যাবে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এককভাবে। এখন যৌথভাবে মিরাসলাভ ক্লোসারের সাথে যৌথভাবে 16টা করে। আর তখন মেসি পৌঁছে যাবে এমন জায়গা যেটা কেউ টাচই করে নাই আগে। এইটা আসলে ভাবতে কেমন লাগছে ম্যাচের আগে? এটা ভাববো কেন, এটা হবেই। এটা ধরে নিয়েছি যে এটা হবেই, তো এটা ভাববো না, এটা হোক, এটাই চাই। আর ধরেন যে আর্জেন্টিনা টিমের একটা ব্যাপার আমরা সবসময় দেখি যে অন্য কোনো টিমে আমরা দেখি না, সেটা হচ্ছে টিম বন্ডিংটা। মানে প্রত্যেকেই চায় যে মেসির জন্য জিতবো, মেসির জন্য খেলবো। গতবার ওয়ার্ল্ড কাপের আগে গোলকিপার এমি মার্তিনেজ যখন মেসির বার্থডেতে সবাই গিফট নিয়ে আসলো, মার্তিনেজকে বলা হয়েছিল তোমার গিফট কই, মেসির জন্য তুমি কি এনেছো? সে বলেছিল আমি মেসিকে গিফট দেবো 18 ডিসেম্বর 2022 বিশ্বকাপ জিতে। তখন অনেকে, মানে মিডিয়া অনেকে হাসাহাসি করেছিল, যেটা কি বলে ওয়ার্ল্ড কাপ জিতে গিফট করবে। তো সেইটা তারা করেছিল। প্রত্যেকেই টিমমেটরা মেসির জন্য ডাই হার্ড ফ্যান, তারা টিমমেটের চেয়ে ফ্যান বেশি। এইটা আসলে একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে তৃপ্তি দেয় আরেকটা কেমন? জিনিস দেখা যায় যে অনেক ফুটেজ সামনে চলে আসে যে মেসিকে মানে প্লেয়াররাই প্রোটেক্ট করছে। হ্যাঁ। মানে ওনাকে কেউ কিছু বলতে পারছে কেউ না বা touch করতে পারবে টাচ না। করতে পারবে না, মানে ওরাই প্রোটেকশনটা দিচ্ছে। এই ভালোবাসাটা পেতে না আসলে ভাগ্যের দরকার হয়। জীবনে অনেক কিছুই থাকে, ভালোবাসা কজনেরই বা থাকে, তাই না? এই ভালোবাসাটা আসলে গড গিফটেড, এটা সবাই পায় না। অ্যান্ড উনি পেয়েছেন, উনি ধন্য, পাশাপাশি আমরাও ধন্য হ্যাঁ, এগুলো এবং দেখে। এটা হচ্ছে আপনারা যারা ফ্যান, সেটাও বলা হয় যে তার যে টিমমেট যারা আছে তারাও এটা বলে যে আমরা আসলে তার টিমমেটরা, আমরা তার ফ্যান, আমরা তার খেলা দেখে বড় হয়েছি, আমরা তার ফ্যান হিসেবে বড় হয়েছি। ওই যে আলভারেজ, আলভারেজ, হ্যাঁ এনজো, ওনারা, ম্যাকঅ্যালিস্টার, সবাই তো ওনারা বাচ্চা অনেক তো। বাচ্চা,
আমি গত ফিফা বিশ্বকাপের টাইমে হলো যে একটা ছবি বেরিয়েছিল মেবি যে অনেক বাচ্চা ওরা, আর উনি তখন অলরেডি তো সবাইকে এখন মেসিকে নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সেই মেসি কিন্তু টানছে দলকে এখন। টানছে, এখনো টানছেন। এবং আমার মনে হয় যে সবাই তাকিয়েছে যে উনি কিভাবে খেলবেন এটা দেখার জন্য, মানে ওনার জাদুটা। আমরা সেদিনও টিসিতে বসে এটাই বলছিলাম যে দেখো উনি হাঁটছেন, উনি কিন্তু খুব একটা দৌড়ায় না মাঠে, তো হুট করে যখন বলটা টান মারবে তখন হয় গোল হবে, মানে কিছু একটা হতে যাচ্ছে, মানে মেসির পায়ে বল মানে ওখানে কিছু একটা ঘটবে। অ্যান্ড তখনই সবাই, মানে আমি সেদিন আমার একটা ক্লিপ আছে যে আরে এরকম করতে 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 হুট করে গোল হয়ে গেছে, যে কি হচ্ছে দেখতে দেখতেই গোল। সো এই এক্সাইটমেন্টটা আসলে প্রত্যেকটা ফ্যান এবং প্রত্যেকটা মেসি ভক্তর মধ্যে আমার মনে আছে। এবং মেসি সবার, উনি দলের বাইরে চলে গেছেন কিন্তু এখন আর উনি শুধুমাত্র যে আর্জেন্টিনার ভক্তদের কাছে উনি সেরা, অন্যদের কাছে না। আসলে সব মানে মেসির যে ভক্ত, এই ব্যাপারটাই অন্যরকম, যে উনি দলের বাইরে গিয়ে একটা ব্যাপার তৈরি করতে পেরেছেন বা সবার ভালোবাসা পাচ্ছেন। লিওনেল মেসি তার 6ষ্ঠ বিশ্বকাপ খেলছেন এবং চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা ভাইবও তৈরি হয়েছে। আর্জেন্টিনা টিমের একটা জিনিস আমরা আলোচনা করতে চাই। দেখেন যে ব্রাজিলে যেদিন দল ঘোষণা হলো, নেইমার থাকবে কি থাকবে না, অনেক আলোচনা। এবং আমার মনে হয় কি যে আমারও খারাপ লাগে যে নেইমার কেন খেলতে পারছেন না। হ্যাঁ, সেটাই। মানে নেইমারকে নিয়ে এই আলোচনা। জাদুটাও তো, ওনার জাদুটাও তো আমরা দেখতে দেখতে চায় চাই। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে কেন উনি মানে ইনজুরি, মেসি ফ্যান হিসেবে কি নেইমারকে মিস করেন? হ্যাঁ অবশ্যই আমার কিন্তু ভালো লাগে, মানে কেন ওনাকে নিয়ে ট্রল করা হয় বা উনি এই যে উনি পড়ে যায় বা এটা নিয়ে অনেক ট্রল হয়, আমার মনে হয় যে এগুলো বন্ধ করা উচিত। যারা ফুটবল লাভার ওরা আসলে ট্রলটাকে পছন্দ করে না। আমিও খোঁচাখুচি করি, এমন না যে করি না। আমার বন্ধু যারা ব্রাজিল ফ্যান আছে, কিরে কি অবস্থা, বা আমি দু একটা স্টোরি করি মাঝে মাঝে, কিন্তু এগুলো হচ্ছে শুধুমাত্র মজা থেকে, কাউকে ছোট করা না বা কিছু না। কিন্তু মানে আমি তো ওইটাই প্রথমে বললাম যে রোনালদো বা নেইমার বা মেসি বা এমবাপ্পে যারা আছেন, ওনাদের নিয়ে কথা বলার মতো যোগ্যতাটা মনে হয় না আছে। তো এটা নিয়ে কথাই বলতে চাই না আমি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে নেইমারকে নিয়ে অনেক হাইপ হলো, থাকবে কি থাকবে না, অনেক আলোচনা হলো, ঘটা করে দল ঘোষণা হলো। পর্তুগালের স্কোয়াড নিয়ে অনেক দামি স্কোয়াড, অনেক। কিন্তু আর্জেন্টিনার ব্যাপারটা দেখলাম, কোচ একদম কোনো আয়োজন ছাড়া কোনো চুপিসারে দলটা ঘোষণা করে দিল। এরপরে মেসি খেলবে কি খেলবে না এসব নিয়েও বলে না কিছু, চুপচাপ থাকে। কিন্তু একটা কথা কিন্তু বলতেই হয় যে আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি উনি 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 সেরা। কারণ যখন 2022-এ মানে ওয়ার্ল্ড কাপটা লাস্ট গোলটা হয়, তো তখন মন্টিয়েল হচ্ছে পেনাল্টি নিল, তখন পেনাল্টিতে যখন মানে আসলে 2022-এর আমাকে সেদিন কোয়েশ্চেন আপনারাও মেবি করেছিলেন যে আপু এটা দেখতে কেমন লাগছে, 2022-এটা বেশি ইয়াদ ছিল নাকি এটা। তো আমার মনে হচ্ছে যে 2022-এ যা দেখেছি, এরপর আর কিছু হয় না। মানে প্রত্যেকটা মিনিটে মিনিটে কি হচ্ছে না হচ্ছে। এই জিতে গেল, লাস্ট কয়েক মিনিট আগেই মনে হয় আরেকটা গোল হয়েছিল, হলো 3-3। হ্যাঁ 3-3। এবং তারপরেই দেখা গেছে যে পেনাল্টি। তখন সবার মোটামুটি 14 সালের কথা মনে পড়ে গেছিল, এই বুঝি শেষ। আর 14-তে আমি অনেক ছোট, কিন্তু আমার এইটুকু মনে আছে যে আমার দম বন্ধ লাগছিল এবং এই কান্না করে দেবো, মানে কি হচ্ছিল তখন, অনেক ছোট, আমি ক্লাস 8-এ পড়ি। তো যাই হোক, সেই জায়গা থেকে আসলে যেটা দেখার সেটা 2022-এ আমরা দেখে গেছি। এবং যেটা বলছিলাম কোচের কথা, উনি ওই টাইমে এতটা স্থির ছিলেন, চুপ, একদম এত চুপ ছিলেন। এবং যখন গোলটা হলো, মেসি বসে গেলেন অ্যান্ড উনি কান্না করছিলেন। মানে হয় না যে একটা ব্যাপারটা যে একদম দৌড়ঝাঁপ করছিলেন, এটাও না, উনি আসলেই সেরা। আচ্ছা, লিডার মেসিকে আসলে কিভাবে এক্সপ্লেইন করবেন? আমরা দেখেছি যে ওই ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন 22-এ, যখন সবাই পেনাল্টি শুট আউটের পর সবাই একদিকে যে উল্লাস করলো, মেসি তাকে দেখলো মার্টিনেজ একা পড়ে আছে, সে দৌড়ে গেল মার্টিনেজের কাছে। আবার বলা হয় যে মানে টিম থেকে বলে যে মেসি যখন কথা বলে তখন আর্জেন্টিনার প্রেসিডেন্টও চুপ করে থাকে। এই যে এমন একজন লিডার, অথচ এই মেসিকে নিয়ে একসময় সমালোচনা হতো যে মেসির লিডারশিপ ভালো না, ইভেন মারাদোনা এই কথা বলে গেছে যে তার ভিতর নেতৃত্ব গুণ নাই। আসলে লিডার মেসিকে আসলে কিভাবে দেখেন? উনি আসলে আমার মনে হয় যে উনি দলটাকে লিড করে এবং যাকে সবাই মানে আমরা কিন্তু তাকেই লিডার বলি, যার মধ্যে ধৈর্য আছে, যার মধ্যে যে ভালো কাজ করে, প্রথমে ধৈর্য, তারপর ভালো কাজ, তারপরে যে সবাইকে হ্যান্ডেল করতে পারে, গুছিয়ে রাখতে পারে,
প্রত্যেকটা গুণই তো ওনার মধ্যে আছে এবং উনি সেভাবেই দলটাকে ধরে রেখেছেন। আপনিই বলেছেন, এটা আমারও কথা না, যে দলের সবাই ওনার ফ্যান। হ্যাঁ। তো লিডারের তো তখনই সে লিডার যখন তার আশপাশে যারা থাকছেন, তার সঙ্গে যারা কাজ করছেন, তারাই তার ফ্যান। কাউকে বলতে হয় না তুমি এটা করো। তুমি এটা করো, মানে সবাই নিজের মতো করে করছে, নিজের জায়গা থেকে করছে। আচ্ছা, আমরা কি আরেকটা গানে যেতে পারি কিনা? চেষ্টা করছি দু একটা লাইন করার। আসলে গলার অবস্থা প্রথমেই বলেছি ভালো না, দু একটা লাইন করার চেষ্টা করছি। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরে দিলাম ঘরে চাল, ও মনোহরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। থ্যাংক ইউ, বেশি করছি না। 2022-এ আমরা যে ব্যাপারটা পেয়েছি বা খুশিটা পেয়েছি, আমরা যেন ধরে রাখতে পারি, এটুকুই এবং প্রত্যাশা। প্রত্যেক ম্যাচেই এমনটা চলতে থাকুক এবং চলতে শেষ থাকুক। পর্যন্ত 19 তারিখে জুলাইয়ের আরো একবার হবে নাকি? নিশ্চয়ই আমরা সেই অপেক্ষায় থাকবো। আশা করছি। আপাতত বিদায় নিচ্ছি আজকে আশা আপনার কাছ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সঙ্গেই থাকুন একাত্তরের।